ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালস আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে সাবস্টেশনের যে ড্রয়িং বুক থাকে, এই ড্রয়িং বুক থেকে সহজে আমরা এর ওয়ারিংগুলো বুঝতে পারি এবং কোনো সমস্যা হলে আমরা ট্রাবল শুটিংগুলো ওভারকাম করতে পারি। তো আমি আরেকটু বলে নিই যে এর আগে আমাদের একটা ভিডিও ছিল যে ওয়ারিং দেখে কিভাবে বুঝবেন, ওয়ারিংয়ের যে ডিমার্কেশন দেখে কিভাবে বুঝবেন যে কোনটা সিটি থেকে আসছে, কোনটা পিটি থেকে আসছে, কোনটা মিটারিংয়ের জন্য, কোনটা প্রোটেকশনের জন্য, কোনটা ডিসি সাপ্লাইয়ের লাইন, কোনটা এসি সাপ্লাইয়ের লাইন। তো এই বিষয়গুলো আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দেবো। আপনারা যদি ওটা একটু দেখে নেন, এই ভিডিওটা দেখার আগে আপনাদের জন্য সহায়ক হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের ভিডিও। তো এটা হচ্ছে আমাদের একটা যেই ড্রয়িং। তো আমরা এই ড্রয়িংটা আজকে ফুল ড্রয়িং একটু স্টাডি করবো। এটা হচ্ছে এনার্জি প্যাকের একটা ড্রয়িং, প্যানেল করে 11 কেবি প্যানেল, সেই ড্রয়িং এটা। তো এটা আমরা একটু দেখবো, আমরা এটা স্টাডি করতে করতে আমরা শিখবো। তো এটা দেখেন যে প্রথমে যে পাতাটা, পেজ নাম্বার 3/10, 1 এবং 2 নাম্বার পাতা এত কোনো ইম্পর্টেন্ট বিষয় ছিল না, যাকে টাইটেল ছিল আমি ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো দেখেন যে প্রথমে এখানে দেখাচ্ছে লিজেন্ড দেখাচ্ছে এবং এই একটা প্যানেলটা দেখাচ্ছে যে আউটগোয়িং ফিডার 1 নাম্বার, এখানে দিয়ে আছে ফিডার নেম, এখানে ফিডারের নামটা উল্লেখ করা থাকবে। এবং দেখেন আর কি কি আছে, KWS অর্থাৎ কিলোওয়াট মিটারে যে 3টে অ্যাম্পিয়ারের কাটা কোন ফেজে কত, P121 অর্থাৎ মাইকম P121 এর কথা বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটেকশনের জন্য। দেখেন এই নাম্বার 3 নাম্বার, এখানে কি বলে দিন, ওভার কারেন্ট অ্যান্ড আর্থফল রিলে, এই রিলেটা দেওয়া আছে। এবং এখানে কিছু ল্যাম্প আছে 6, 7, 8, 9, কোন ল্যাম্পের কি মানে দেখেন এখানে দেওয়া আছে স্প্রিং চার্জ ল্যাম্প, অর্থাৎ স্প্রিং চার্জ হয়ে গেলে, চার্জ যখন থাকবে তখন এই ল্যাম্পটা জ্বলবে, অন ল্যাম্প ব্রেকার যখন অন থাকবে তখন এই ল্যাম্পটা জ্বলবে। 7 নাম্বার ল্যাম্প দেখেন, এই যে 7 নাম্বার ল্যাম্পটা। 8 নম্বর অফ ল্যাম্প, একইভাবে যখন অফ থাকবে। ট্রিপ ল্যাম্প যখন ট্রিপ করবে তখন এই ল্যাম্পটা জ্বলে থাকবে। মোটর সুইচ, হ্যাঁ 10 নম্বর মোটর সুইচ, আমি এটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই মোটর সুইচটা আমাদের ড্রয়িংয়ের পরবর্তী অংশে কাজে লাগবে। দেখেন এই যে এখানে একটা নব আছে। তো এই মোটর সুইচ হচ্ছে যে নর্মালি এরকম অফ পজিশনে থাকে, আপনি যখন ডান দিকে দিয়ে দেবেন তো এটা অন পজিশনে থাকবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন, একটু পরে আমাদের কাজে দেবে মোটর সুইচ। এটাকে এমএস দ্বারা ড্রয়িংয়ে প্রকাশ করা হবে এবং এতে নর্মালি ওপেন অবস্থায়, এই যে ওপেন অবস্থায় দেখানো আছে। তো এটাকে সাধারণত আমরা ক্লোজ করে দিই, হাত দিয়ে ক্লোজ করে ডান দিকে দিলে ক্লোজ হয়ে যাবে। তো এরপরে দেখেন যে টিএনসি সুইচ নামে একটা জিনিস আছে, আমি একটু দেখাই আপনাদের। এখানে বলছে যে টিএনসি 12 নাম্বার ব্রেকার কন্ট্রোল সুইচ। তো এই যে 12 নাম্বার দেখেন, 12 নাম্বার হচ্ছে এটা। এই সুইচটা ডান দিকে দিলে অন ট্রিপ করে বা, এবং এই সুইচটা ট্রিপের জন্য, অন অফের জন্য, হ্যাঁ ডান বাম করে এটাকে অন অফের জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। তো এরপরে দেখেন আর কি কি দেখাচ্ছে, এখানে আছে আমাদের আছে হচ্ছে রেটিং প্লেট, কত রেটিং, এই যে 13 নম্বর রেটিং প্লেট। ইন্সপেকশন উইন্ডো, এই যে উইন্ডো দিয়ে ইন্সপেকশন করা যাবে ভিতরের ব্রেকার চার্জ অবস্থায় আছে কি নেই। এরপর হচ্ছে এনার্জি ব্যাগ লোগো থাকবে, আর হচ্ছে কেভি মিটার, হ্যাঁ মিটার থাকবে কত কেভি যাচ্ছে, এই মিটারটা থাকবে 16 নম্বরে। 3 নম্বরের পরে 4 নম্বর পেজ, 4 নম্বর পেজে দেখেন এখানে কিছু ডেসক্রিপশন আছে আর এখানে কিছু টার্মিনালের বিষয় আছে এদিকে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আমি একটু বলে নিই, আপনাদের যদি এই ড্রয়িংটা প্রয়োজন হয় আমাকে একটু নক করেন আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে মেসেজ অপশনে আপনারা আপনাদের ইমেল আইডিটা যদি দেন আমি একসাথে করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ডেসক্রিপশন বক্সটা একটু দেখি, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। দেখেন এখানে বলছে টিবিএক্স রেয়ার টার্মিনাল ব্লক অফ প্যানেল, অর্থাৎ এই ফেরুল, এটাকে বলছে টিবিএক্স টিবি1, এগুলো আসলে ফেরুল। এটা বলছে টপ টার্মিনাল ব্লক অ্যাট ফ্রন্ট অফ প্যানেল, সামনের দিকে থাকবে। টিবি2 বটম টার্মিনাল ব্লক অ্যাট ফ্রন্ট অফ প্যানেল। আর হচ্ছে আইটিবি ইন্টারনাল টার্মিনাল ব্লক অফ ইন্টারনাল মোড। আচ্ছা এইগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এইগুলো বলতে আসলে কি বোঝাচ্ছে। টিবিএক্স টিবি1 টিবি2 আইটিবি, এর জন্য আমাকে চলে যেতে হবে একদম শেষের ড্রয়িংয়ের শেষের পাতায়। তো আমি একটু আপনাদের ওখান থেকে ঘুরিয়ে আনি। দেখেন এইটা হচ্ছে 10 নাম্বার পেজের শেষের পাতা। দেখেন টিবিএক্স যেটা বলছিল যে টার্মিনাল, দেখেন এখানে এইগুলো দেওয়া আছে। টিবিএক্স এই কানেকশনগুলো এইভাবে থাকবে, হ্যাঁ এই কানেকশনগুলো এইভাবে থাকবে। হ্যাঁ, এবং ওই আমি ভিডিওতে বলছিলাম C11 বলতে, আমি আপনাদের হয়তো মনে আছে C11 হচ্ছে সিটির প্রোটেকশন কোরের আর ফেস থেকে আসছে, C31 সিটির প্রোটেকশন কোরের ওয়াই ফেস থেকে, 51 হচ্ছে প্রোটেকশন কোরের ব্লু ফেস থেকে, 10, 30, 50 হচ্ছে কয়েলের অপর প্রান্ত, এবং 70 হচ্ছে এই 10, 30, 50 অথবা 40, 20, 40, 60। এটা কোনটা শর্ট করবে, এটা নির্ভর করবে যে আপনি সিটির কত বাই কত চাচ্ছেন। একটা হচ্ছে আমাদের এই সিটি এখানে আছে 150 বাই 300 বাই 5। আপনি যদি 20, 40, 60 যদি শর্ট করেন, দেখেন এখানে শর্ট করা আছে, তাহলে আপনি 300 বাই 5 অ্যাম্পিয়ার পাবেন। আর আপনি যদি এখানে 10, 30, 50 শর্ট করে দেন তাহলে আপনি এখানে
150/5 অ্যাম্পিয়ার পাবেন। তো আমি আপনাদেরকে একটু ছবিতে দেখাই আনি এই টিবিএক্সটা। আচ্ছা আমি আরেকটু দেখাই টিবিএক্স এর পরে এই যে আরেকটা টিবিএক্স একই এর কন্টিনিউশন। তারপরে হচ্ছে টিবি1, এটা আরেকটা ফেরুল, এখানে এই চিহ্নগুলো দেওয়া আছে। টিবি2 আরেকটা ফেরুল। তো আমি আপনাদেরকে টিবিএক্স, টিবি1, টিবি2 এই ফেরুলগুলো আমি আপনাদেরকে একটু দেখায় আনতেছি। সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই টিবি ওয়ান যদি দেখি, দেখেন এটা হচ্ছে ব্রেকারের ফেরুল। এই দেখেন এখানে টিবি1, এখানে যেভাবে উল্লেখ করা আছে C11, 31, 51 পরপর, এরপরে C70, দেখেন এখানেও ঠিক সেভাবে আছে। টিবি1-এ আমরা যদি যাই, দেখেন C11, 31, 51, 70, D11, 31, এই যে 7 নম্বরে যেমন D51, আমরা একটু দেখি 7 নম্বরে D51 আছে কিনা, একটু চেক করে দেখি। দেখেন এখানে দেখেন এই যে 7 নম্বরে D51, এই যে এটা 7 নম্বর D51। এরপরে যে এইগুলো শর্ট করা, এটা শর্ট করা। তো এগুলো যাই হোক, আমি ডিটেলস আমি কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আবারও বলছি ওটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। তো এরপর টিবিএক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হচ্ছে টিবিএক্স এই প্যানেলে দেখেন এখানে কিন্তু মার্কিং করা আছে, এটা হচ্ছে টিবিএক্স। হ্যাঁ, টিবিএক্স এখানে যেভাবে মার্কিং করা আছে ঠিক সেভাবে আপনারা পাবেন। এই যে C11, 31, 51, 70 এইভাবে আপনারা পাবেন। তো এরপর আমি ড্রয়িংয়ে চলে যাচ্ছি। ফেরুল দেখানোর পরে আমি 4 নম্বর পাতায় যে চলে যাই, এই যে টিবিএক্স, টিবি1, টিবি2, আইটিবি এইগুলো আছে। এরপর দেখেন এমসিবি1, আমি একটু বড় করে দিই। দেখেন এখানে আছে MCB1, 2, 3, 4। একটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার ফর পিটি সেকেন্ডারি সাপ্লাই। এটা বলছে যে 6 অ্যাম্পিয়ার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সার্কিট। হ্যাঁ, MCB2 ডিপি, MCB 6 অ্যাম্পিয়ার, MCB3 হচ্ছে ফর ইন্ডিকেশন সার্কিট। আচ্ছা, MCB2 আর 3 হচ্ছে আপনার ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই, এটা ওয়্যারের মার্কিং দেখলে আমরা বুঝতে পারবো। আর MCB4 হচ্ছে এসি কন্ট্রোল সার্কিট, অর্থাৎ এটা এসি সাপ্লাইয়ের জন্য। তো আমরা চলুন একটু দেখে নিই এগুলো বাস্তবে প্যানেলে কিভাবে আসে। আমরা যদি একটু দেখে নিই, দেখেন এই হচ্ছে আমাদের সেই ব্রেকারগুলো। দেখেন এটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে এগুলো ই দিয়ে হচ্ছে পিটি, যেটা বলছে যে পিটির জন্য 3 পোলের একটা এমসিবি। K1, K2 বা J1, J2-র জন্য আমি বলছিলাম যেটা হচ্ছে ডিসি। K11, K এবং J ডিসির মার্কিং, এই দুটো হচ্ছে ডিসির এমসিবি। আর এইচ দিয়ে বোঝাবে এসির এমসিবি, এটা হচ্ছে এসির এমসিবি। হ্যাঁ, তো এইভাবে এগুলো আছে। আমি আবার ড্রয়িংয়ে চলে যাচ্ছি। দেখেন এরপরে বলছে টিএনসি, ট্রিপ নিউট্রাল ক্লোজ, অর্থাৎ ব্রেকারের যে সুইচটা। পিএনসি হচ্ছে প্লাগ অ্যান্ড সকেট কানেক্টর। প্লাগ অ্যান্ড সকেটটা হচ্ছে যে প্যানেলের সাথে ব্রেকারের যেই একটা সংযোগ থাকে, মেল ফিমেল একটা বড় একটা বক্সের মতো। এখানে হচ্ছে যে ব্রেকারের সাথে আমরা যখন মেল ফিমেলটা লাগাই দিই, তো প্যানেলের সাথে ব্রেকারের সংযোগগুলো হয়ে যায়। এটি হচ্ছে পিএনএস, প্লাগ অ্যান্ড সকেট কানেক্টর। 52C বলতে অল ওভার দ্য ড্রয়িংয়ে আপনারা এটা মনে রাখবেন যে 52C হচ্ছে ক্লোজিং কয়েল অফ সার্কিট ব্রেকার, 52 হচ্ছে ট্রিপিং কয়েল অফ সার্কিট ব্রেকার। 110 ভোল্ট ডিসিতে অপারেশন হয় দুটোই। 52A, 52B গ্লোবালি এটা হচ্ছে নর্মালি ওপেন অক্সিলারি কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ অক্সিলারি কন্ট্যাক্ট অফ সার্কিট ব্রেকার। এইচপিএল হেলদি পুশ ল্যাম্প, অর্থাৎ আমার টিপ সার্কিটটা হেলদি আছে কিনা এটা দেখার জন্য আমাদের একটা ল্যাম্প থাকে। তো এনার্জি ব্যাকের এই প্যানেলটা হচ্ছে ল্যাম্পটা টিপ দিলে পাঞ্চ হয়ে বসে যায়, এরপরে সে যদি আলো জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে যে আমার সার্কিটটা হেলদি আছে। অন্যান্য যে সমস্ত ব্রেকার আছে চায়না বা যাদের প্যানেল, সাধারণত এই লাইটটা সবসময় জ্বলে থাকে। যাই হোক, এরপরে আইএল হচ্ছে মেকানিক্যাল ইন্টারলক। আচ্ছা, মেকানিক্যাল ইন্টারলকটা ড্রয়িংয়ে আমরা দেখব আসলে এটা কি। আমি এখানে একটু বলি, মেকানিক্যাল ইন্টারলকটা হচ্ছে আপনি প্যানেলটাকে যখন ভিতরে ঢুকাবেন, ঢুকানোর পরে আপনি ডান দিকে একটা লক আছে, একটা লক থাকে সোজা হাতলের মতো, এটা ঘুরে আপনি যখন ডান দিকে দেবেন, যেটা মেকানিক্যালি ব্রেকারটা আটকায় যায়। অর্থাৎ এখন কোনো ধাক্কা যদি ব্রেকারে হয় বা কোনো ফল্ট হয়, ব্রেকারটা ছুটে কিন্তু বেরোয় আসতে পারবে না। তো এটি হচ্ছে সেই আইএল, এটা লক করার পরেই আপনার কিন্তু ব্রেকারটা চালু হবে। তো ড্রয়িংয়ে দেখলে আমরা বলবো যে আইএলটা আমি যতক্ষণ না পর্যন্ত দেবো ততক্ষণ পর্যন্ত অন হবে না। এলএস হচ্ছে স্প্রিং চার্জ লিমিট সুইচ। স্প্রিং চার্জ লিমিট সুইচ হচ্ছে যখন মোটরটা চার্জ হয়ে যায়, হইতে মেকানিক্যালি যখন হয়, চার্জ হয়ে যাওয়ার পরে একটা ধাতব পাত, লোহার পাত, এটা যে এই স্প্রিং চার্জ লিমিট সুইচকে একটা যে বাড়ি মারে এবং ওই লিমিট সুইচটা তখন অফ হয়ে যায়, তখন মোটরের এসি সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং তখন মোটরটা চার্জ হয় না। অর্থাৎ মোটর চার্জ হয়ে গেলে এটা যে মেকানিক্যালি আঘাত করে এবং সুইচটা পৃথক হয়ে যায়, তখন মোটর আর চার্জ হয় না। এমএস হচ্ছে মোটর সুইচ, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম প্রথম যে পাতা 3 নম্বর পাতায়, যে এই সুইচটা আমরা ডান দিকে দিলে সুইচটা অন আর সোজা রাখলে অফ। আচ্ছা, চার্জিং মোটর, এম হচ্ছে চার্জিং মোটর, আমরা ড্রয়িংয়ে দেখব।
এইচ হচ্ছে প্যানেল হিটার, হিটারের জন্য প্যানেলের জন্য হিটার থাকে যেন ভিতরে ময়েশ্চার না হয়। টিএইচ হচ্ছে থার্মোস্ট্যাট, এই হিটারটা কতক্ষণ চলবে এই থার্মোস্ট্যাটটা নিয়ন্ত্রণ করে, যে এটা এই সার্টেন টেম্পারেচার পৌঁছে গেলে এটা অফ হয়ে যাবে, আবার নেমে আসলে আবার চালু হবে। ডিএস হচ্ছে ডোর ইলুমিনেটর ল্যাম্প সুইচ। এটা হচ্ছে আপনি যখন ডোরটা খুলবেন এই সুইচটা তখন অন হয়ে যায়, তখন লাইটটা জ্বলে, আবার যখন দরজা প্যানেলের দরজা বন্ধ করেন তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ডিএল হচ্ছে ডোর ইলুমিনেশন ল্যাম্প, অর্থাৎ যেই লাইটটা লাগানো থাকবে সেটা হচ্ছে ডোর ইলুমিনেশন ল্যাম্প। আচ্ছা, আমরা এর পরের পাতায় চলে যাই। দেখেন এখানে আমরা দেখি, এখানে দেখেন যে এই যে দেখাচ্ছে ড্রয়িংটা আমরা দেখি একটু। এটা দেখেন যে মাইকম P121, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এখানে মাইকম রিলেতে এই যে পোর্ট এখানে দেখাচ্ছে 41, 42, 43, 44, এই পোর্টগুলোতে এই কানেকশনগুলো আপনি পাবেন, ফিজিক্যালি পাবেন। এবং দেখেন টিবিএক্স হচ্ছে ফেরুল, আমি 10 নম্বরে যে পাতায় আপনাদের ফেরুল দেখিয়েছিলাম ওই ফেরুলে দেখেন 1, 2, 3 নম্বরে যে C11, 31, 51, দেখেন এখান থেকে এসে 41 হয়ে 41 একটা লাগবে মাইকমের, আরেকটা লাগবে হচ্ছে দেখেন এইটা 2S1, এইগুলো ফাঁকা। 2S3 হচ্ছে এখানে যে 20-তে লাগছে, এবং 2S3 এর যে 20, 40, 60 শর্ট হয়ে এখান থেকে দেখেন এই ব্রেক এই রিলের 48 নম্বর পোর্টে যাবে। তো এইভাবে যেভাবে দেওয়া আছে জাস্ট আপনারা এই কানেকশনগুলো এইভাবে দিয়ে দেবেন। এরপর দেখেন মিটারিংয়ের ক্ষেত্রেও তাই, মিটারিংয়ের ক্ষেত্রে দেখেন এই টিবিএক্স কিন্তু এই বরাবর সব কিন্তু টিবিএক্স, আর এই বরাবর সব টিবি1 ফেরুল। তো দেখেন এখানে হচ্ছে মিটারিংয়ের জন্য D11 মিটারিং সিটির আরফেস থেকে আসছে, এখান থেকে আসার পরে দেখেন যে এখান থেকে D11 হয়ে এই যে মিটারের 1 নাম্বার পোর্ট, 3 নাম্বার পোর্ট, 4 নাম্বার, 6 নাম্বার, 7, 9 যেভাবে আসে, যেখান থেকে এই তারগুলো আসছে এই ফেরুল নাম্বার দেখে আপনি এগুলো লাগিয়ে দেবেন। অর্থাৎ একটা ফেজ যদি মিসিং হয় আপনি দেখবেন যে এই তারগুলো ঠিক আছে কিনা, এই তারগুলো ঠিক আছে কিনা। তো এখানে যেটা দেখবেন যে 11 নাম্বারে আপনার যেটা যে এই ফেরুল থেকে 11 নাম্বার তারটা আসবে, এই 10 নাম্বার অর্থাৎ টিবি1 ফেরুলের এই টিবিএক্স ফেরুলের 10 নাম্বার থেকে তার আসবে টিবি1, এই যে টিবি1 ফেরুলের 5 নাম্বারে। এই 5 নাম্বার থেকে আপনার সরাসরি চলে যাবে, দেখেন যে এখানে মিটারিংয়ের যে 1 নাম্বার পোর্ট সেখানে এটা চলে যাবে। আবার একইভাবে দেখেন টিবিএক্স এর 10 নাম্বার ফেরুল থেকে এই তারটা আসবে, এটা কোথা থেকে আসবে D31 অর্থাৎ সিটির মিটারিং কোরের ওয়াইফেস থেকে এই তারটা আসবে, 10 নাম্বার ফেরুলের এক্সিস্টেন্স আপনি পাবেন এখান থেকে, এটা D31 থেকে এটা আসবে টিবি1 যে ফেরুল তার 6 নাম্বার পোর্টে, 6 নাম্বার থেকে মিটারের এই যে 4 নাম্বার পোর্টে এটা লেগে যাবে। তো এইভাবে কানেকশনগুলো হবে। এরপর দেখেন পিটির ক্ষেত্রে দেখেন যে টিবিএক্স ফেরুল থেকে আসছে, দেখেন যে ফ্রম লেফট প্যানেল রাইট প্যানেল এখান থেকে আসবে 21 নাম্বার আসবে টিবিএক্স, 21 নাম্বার থেকে যে টিবি1 এর 9 নাম্বারে আসবে, এবং 9 নাম্বার থেকে MCB1 দেখবেন যে MCB1 এটা কানেক্ট হবে। হ্যাঁ, E10 অতিক্রম অ্যাডভান্স হবে, E11 হয়ে যাবে, এটা মিটারের 2 নাম্বার পোর্টে কানেক্ট হবে, ওয়াইফেসটা 5 নাম্বার আর এরপরটা 8 নাম্বার পোর্টে কানেক্ট হয়ে বাকিগুলো শর্ট হয়ে 11 নাম্বার দিয়ে চলে যাবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে আমরা একটু বুঝি যে এখানে দেখেন যে 110 ভোল্ট ডিসি প্লাস, এটা বলছে ফ্রম লেফট প্যানেল, অর্থাৎ ডিসি সাপ্লাই প্যানেল থেকে এই ডিসিটা আসবে। আসার পরে দেখেন ডিসিকে আমরা আগে বলছি J1 এবং K1 দিয়ে প্রকাশ করা হয়, যখন এমসিবি থেকে অতিক্রম করে তখন এটা K1 হয়ে যায়। তো এই যে এমসিবিটা সাধারণত অন থাকবে তখন এই সুইচটা ক্লোজ থাকবে। হ্যাঁ, আর এমসিবির 2 পোল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এমসিবির 2 পোল, একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখেন এই সাইডে আছে K2 J2, অর্থাৎ এমসিবি 2 2 নাম্বার এমসিবির যে প্রান্তটা এটা হচ্ছে K2, অর্থাৎ আপনার এর অ্যাক্রসে এই যে K1 এবং K2 এর অ্যাক্রসে কিন্তু আপনার 110 ভোল্ট। এখন দেখেন যে P121 এর 33 এবং 34 নাম্বার পোর্টে গেলে আপনি দেখবেন যে এই যে ফেরুল টিবি1 এর 3 নাম্বার ফেরুল, এবং এখানে হচ্ছে টিবিএক্স এর 30 নাম্বার ফেরুল থেকে আপনার এমসিবি 2 তে J2 কানেকশন আসবে। এখান থেকে এমসিবির থেকে দেখবেন যে K2 নামে একটা ওয়্যার বের হয়েছে, এবং সেটা দেখবেন যে টিবি1 এর 14 নাম্বার ফেরুলের 14 নাম্বার পোর্টে পাবেন। ওখান থেকে দেখবেন যে 14 এবং এই মাইকম রিলের 34 নাম্বার পোর্টে দেখবেন একটা তার চলে গেছে, এবং ওখানে কিন্তু ডিমার্কেশন থাকবে। একইভাবে 33 নাম্বার পোর্ট, এবং এটা হচ্ছে টিবি1 ফেরুলের সম্ভবত 13 নাম্বার, এখানে অস্পষ্ট বোঝা যাচ্ছে না, যেটাই হোক যে নাম্বারে হোক এখানে দেখবেন যে একটা তার কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ
এই মাইকম রিলেটাকে আপনি যদি একটা আইসির কথা চিন্তা করেন যে তাকে যে বায়াসিং সাপ্লাই দেওয়া লাগে, এই রিলের ক্ষেত্রেও আপনাকে তো পাওয়ার দেওয়া লাগবে। সো সেই ডিসি পাওয়ার 110 ভোল্ট পাওয়ার কিন্তু এটা। আপনি যদি কখনো এই যে এমসিবি টুটা বন্ধ করে দেন, তাহলে দেখেন কি হবে, এই রিলে কিন্তু আর কাজ করবে না, কারণ রিলে তার পাওয়ার পাবে না। এমসিবি টু বন্ধ করে দিলে দেখবেন যে আপনার রিলে বন্ধ হয়ে গেছে। একইভাবে দেখেন যে এখান থেকে সব শর্ট করে নেওয়া, অর্থাৎ এখানে যেই ডায়াগ্রামে যে ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু 110 ভোল্টের অ্যাক্রসে কাজ করবে। দেখেন যে 14 নাম্বার থেকে আরেকটা 15 নাম্বার ফেরুল, 14 এবং 15 ফেরুল শর্ট করা আছে, আর এদিকে হচ্ছে এটি 13 নাম্বার ফেরুল থেকে এই যে শর্ট করে এই তারগুলোর কানেকশন দেওয়া আছে। এখন দেখেন যে এটা হচ্ছে ব্রেকার মডিউল, এই যে ডট ডট যে লাইন, এটা হচ্ছে ব্রেকার মডিউল। তো এটা হচ্ছে আপনার প্রোটেকশনের যে ড্রয়িংটা, এটা হচ্ছে সেটা। তো এখানে দেখেন যে টিএনসি, যে সুইচটা ডান বাম করে ব্রেকারকে অন অফ করা হয় ম্যানুয়ালি। তো এখানে দেখেন যে কি হচ্ছে, যে এই 13 নাম্বার থেকে একটা কানেকশন এই টিএনসি সুইচের 1 নাম্বার পোর্টে আসবে। আমি একটু বড় করে দিই। 1 নাম্বার পোর্টে আসার পরে টিএনসি সুইচের 1A নামে একটা পোর্ট থাকবে, ওখান থেকে এই ওয়্যারটা K13 নামে ডিমার্ক হবে। হওয়ার পরে এটা TB1-এ 19 নাম্বার পোর্টে চলে আসবে। 19 নাম্বার পোর্টে আসার পরে দেখেন 19 আর 20 হচ্ছে শর্ট করা আছে। এখানে একটা কথা দেখেন, রিমুভ শর্ট লিঙ্ক ইফ অ্যানি ইন্টারলক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা কিন্তু শর্ট করা আছে, কিন্তু এরা বলছে যে কোনো ইন্টারলকের আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই শর্টটা খুলে দেবেন। তো আমি এখন বলি যে এটা হচ্ছে আমাদের ভিসিবি। এটা কি জন্য দেওয়া, সাপোজ এখানে যদি আপনি আরও কোনো প্রোটেকশন দিতে চান যে এই কন্ডিশনটা ফিল না হলে এই ব্রেকারটা চালু হবে না। দেখেন এটা কিন্তু 52C ক্লোজের জন্য, এটা হচ্ছে ব্রেকার ক্লোজের যে লাইনটা, সেই প্রোটেকশন ডায়াগ্রাম এটা। তো এখানে আপনি করবেন কি, সাপোজ এটা যদি SF6 গ্যাস হয়, আমরা উদাহরণের সাথে ধরে নিচ্ছি, তো আমি চাইবো যে আমার ইন্টারাপ্টের ভিতরে যে SF6 গ্যাস থাকবে, এই গ্যাসের প্রেশারের ওখানে একটা রিলে থাকে। ওই গ্যাসের প্রেশার যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায়, তাহলে এই ব্রেকারটা চালু হবে না। তাহলে আমরা কি করবো, ওই যে রিলেটা থাকবে SF6 গ্যাসের প্রেশার সেন্স করার জন্য, সেই রিলেতে আমরা এই 19 নাম্বারটা ওই রিলের এক প্রান্তে দেবো এবং 20 নাম্বারটা আর এক প্রান্তে দেবো, এবং মাঝখানে একটা সুইচ থাকবে। এই যে যেমন দেখেন এখানে যে সুইচগুলো আছে, এটাকে আমরা যদি সুইচ বলি, এই সুইচগুলো আছে, তো ওই রিলেরও এখানে একটা সুইচ থাকবে। তাহলে সে কি করবে, যে যখন গ্যাস প্রেশার নেমে যাবে এই সুইচটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে এখানে আর পাওয়ার আসবে না। সুতরাং আপনি টিএনসি সুইচ যতই চেষ্টা করেন তখন কিন্তু এই ব্রেকারটা ক্লোজ হবে না, চালু হবে না। এখন যখন প্রেশার ঠিক থাকবে তখন এই সুইচটা ক্লোজ থাকবে, অর্থাৎ এই 19 থেকে 20-এ পাওয়ার এসে এদিকে চলে যাবে। তখন কিন্তু আপনি চাইলে বাকি সার্কিট যদি ঠিক থাকে, কন্ডিশন মিট করে, তখন কিন্তু এই ব্রেকারটা অন হয়ে যাবে। তো এটাই হচ্ছে বলছে 19 এবং 20-এ একটা প্রভিশন রাখছে তারা, যে রিমুভ শর্ট লিঙ্ক ইফ অ্যান ইন্টারলক। আপনি যদি যে কোনো প্রকারের ইন্টারলক দিতে চান, এখানে আপনি দিতে পারবেন। এটা ওপেন করে জাস্ট ওই ইন্টারলকের সুইচের অ্যাক্রোসেটে দিয়ে দেবেন, এখানে ড্রয়িং থাকবে, আপনি ওইভাবে করেন। আচ্ছা, পিএনএসের প্লাগ অ্যান্ড সকেট K19 K17, এটা হচ্ছে আমি আগেও বলছিলাম যে কন্ট্রোল প্যানেলের সাথে ব্রেকারের যেই ওয়্যারিং সংযোগ, একটা মেল ফিমেল একটা বক্স থাকে, সেই বক্সে অনেকগুলো সংযোগ থাকে, সেটা হচ্ছে পিএনএস। অর্থাৎ এটি এবং এটি একই জিনিস। এটি শর্ট অবস্থায় থাকবে যখন আপনি মেল ফিমেল কন্ডাক্টরকে একটার সাথে একটা আটকায় দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আইএল, এটা হচ্ছে ইন্টারলক। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ব্রেকারের একটা মেকানিক্যাল ইন্টারলক থাকে। এটি নর্মালি অবস্থায় আপনার ওপেন, কিন্তু আপনি যখন ব্রেকার তার জায়গা মতো ঢুকাই দেবেন প্যানেলের ভিতরে, ঢুকানোর পরে এই লকটা যখন ডান দিকে দেবেন, এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। এটা তার ঠিক জায়গায়, ব্রেকার যদি ঠিক জায়গায় স্থাপন না হয়, তার জায়গা মতো না বসে, তাহলে কিন্তু আপনি এই সুইচটা ক্লোজ করতে চাইলে এটা মেকানিক্যাল সুইচ ক্লোজ করতে পারবেন না। তো তখন কিন্তু ব্রেকারটা চালু হবে না, এই জন্য এই সুইচটা দেওয়া। আচ্ছা, 52B দেখেন এই সুইচের সাথে এরকম একটা লম্বা, এই যে 52B, এটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। নর্মাল ক্লোজ কন্ট্যাক্ট দেখেন যে এতে আপনার K23 নামের এই ওয়্যারটা আসবে, এই যে K19 নামের ওয়্যারটা আসবে, TB1 ফেরুলের 20 নাম্বার থেকে এরকম একটা ওয়্যার পাবেন। এরপরে দেখবেন যে K17 নামে, যে ব্রেকার মডিউলে আমরা চলে গেছি ডট লাইনের ভিতরে, K23 নামে একটা ওয়্যার। 52B যেই অক্সিলারি কন্ট্যাক্ট আছে, আমি একটু অক্সিলারি কন্ট্যাক্ট আপনার দেখাই দিই, ওই কন্ট্যাক্টের 2 নাম্বারে শর্ট হবে দেখেন, আর 2B দিয়ে এইটা বের হবে। আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট, দেখেন অক্সিলারি কন্ট্যাক্ট, এই যে 1A 2B, আমি যেটা বললাম, এই যে 1A 2B দিয়ে যে বের হবে, এখানে এই মার্কগুলো করা থাকে কোনটা দিয়ে কোনটা বের হবে, এবং এখানে ওয়্যারের মার্কিং আছে। এটা হচ্ছে আমাদের সে অক্সিলারি কন্ট্যাক্টটা। তো দেখেন যে 52B এটা নর্মালি ক্লোজ একটা সুইচে থাকবে। এরপরে যাওয়ার পরে হচ্ছে আইটিবি হচ্ছে
এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ব্রেকারের নিজস্ব একটা ফেরুল থাকে আইটিভি। দেখি এটা আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিই। সেটা হচ্ছে ব্রেকারের পার্টের ভিতরে, যেমন এটা একটা ফেরুল, দেখেন এই যে এখানে একটা ফেরুল, এটা হচ্ছে আইটিভি, যেখানে হচ্ছে এই যে সিসি ক্লোজিং কয়েল, ওপেন কয়েল, এই কয়েলের এটা হচ্ছে আর একটা ফেরুল, এটা হচ্ছে ইন্টারনাল টার্মিনাল ব্লক। এই ফেরুলটা ব্রেকারের নিচে ছিল। তো দেখেন যে এরপরে এটা আইটিভি 3 নাম্বার থেকে ওএনসি, এই যে ওএনসি কেবলে আমি যেটা আপনাদেরকে দেখালাম, এই যে ওএনসি, এই ওএনসি ওয়্যারটা কোথায় চলে গেছে এখান থেকে, দেখেন ওএনসি 52C, অর্থাৎ এই ব্রেকারের যে ক্লোজিং কয়েল সেই কয়েলের অ্যাক্রসে চলে যাবে এবং এখান থেকে সিসিটা আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সিসি, অর্থাৎ এই সিসি এবং ওএনসির মাঝখানে কিন্তু কয়েল আছে এবং এদের অ্যাক্রসে 110 ভোল্ট আসে যখন ফল্ট হয়, বা আমরা যখন এটাকে ক্লোজ করতে চাবে তখন এখানে ভোল্টেজটা আসবে। ভোল্টেজটা কিভাবে আসবে দেখেন, এই যে এখানে ভোল্টেজ, এই অ্যাক্রসে ভোল্টেজ আছে, এই কন্ডিশনগুলো মিট করলে কিন্তু এখানে ভোল্টেজটা আসবে এইভাবে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ক্লোজের জন্য এই প্রোটেকশন ডায়াগ্রামটা। এবার দেখেন যদি আপনার এটা হচ্ছে ক্লোজের জন্য, এবার আপনি হচ্ছে ম্যানুয়ালি ওপেন দেখায়, এটা হচ্ছে ম্যানুয়ালি ওপেন, আর এটা হচ্ছে প্রোটেকশন ওপেন, অর্থাৎ কোনো ফল্ট হলে সে ওপেন করে দেবে। এখন আমি ওপেনটা দেখাই, টিএনসির 2 নাম্বারে থাকবে, এই যে দেখেন যে ফেরুলের এটা যদি 13 থেকে একটা ওয়্যার দেখবেন এই টিএনসির 2 নাম্বারে আসছে, আসার পরে 2B দিয়ে বের হবে K7 ডিমার্কেশন নিয়ে, বের হওয়ার পরে TB1 ফেরুলের 22 নাম্বারে থাকবে, K7 TB1 ফেরুলে 22। এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যদি TB1 ফেরুলে যাই, K7 এই দেখেন, এটা হচ্ছে 20 নাম্বার 21 নাম্বার, এই দেখেন K7, দেখেন এখানে লেখা আছে 20, এটা হচ্ছে 21, এই যে K7 আসছে এবং K7 দুইটা প্রয়োজন এখানে শর্ট করে দেওয়া, যাই হোক এই 21 নাম্বারে K7টা এবং 22এও K7 জাস্ট শর্ট করা। আমি ড্রয়িংয়ে চলে যাচ্ছি, দেখেন যে এই যে সে 21-22 শর্ট করা 22 নাম্বার ফেরুল থেকে সে K7 ডিমার্কেশন নিয়ে বের হয়ে গেল। এই যে 2B থেকে K7 থেকে আবার K7 বের হয়ে গেল, বের হওয়ার পরে যে প্লাগ অ্যান্ড সকেট হলো K7 হয়ে সে 52A যে অক্সিলারি কন্ট্যাক্টটা দেখেন তার 1 নাম্বারে ঢুকবে এবং 1A দিয়ে বের হয়ে যাবে। আমি দেখাই দিই অক্সিলারি কন্ট্যাক্টটা, এই যে অক্সিলারি কন্ট্যাক্টটা, এই যে 1A দিয়ে বের হয়ে যাবে, এই যে 1A দিয়ে বের হয়ে যাবে। দেখেন যে K7 হিসেবে ঢুকবে আর বের হওয়ার সময় কিন্তু K5 থাকবে, 1 নাম্বারে ঢুকবে 1A দিয়ে বের হবে, তো 1A তে K5 ডিমার্কেশন দিয়ে বের হবে, এখানে কিন্তু তাই আছে। দেখেন যে 1A দিয়ে সে K5, এটা কিন্তু বের হচ্ছে, এই 1A দিয়ে বের হচ্ছে, K5 ডিমার্কেশন নিয়ে সে বের হয়ে যাচ্ছে। দেন বের হওয়ার পরে এই যে আইটিভি 4 নাম্বারে এই যে OFFC, এটা থাকবে, এখানে যেমন ওএনসি ছিল K1 হিসেবে এই ডিমার্কেশন নিয়ে এই যে কয়েল, এটা হচ্ছে একটা কয়েল, একটা সলিনয়েড জাস্ট, এর অ্যাক্রসে আপনি যখন সাপ্লাই দেবেন এটা ওপেন অথবা ক্লোজের জন্য ব্রেকারকে ওই প্রোটেকশন ওই জায়গায় ধাক্কা দেবে এবং ব্রেকারটা ক্লোজ বা ওপেন হয়ে যাবে তার মেকানিজম অনুযায়ী। এই দেখেন যে এখানে K1 হিসেবে আসলো এবং সিসি হয়ে এই যে আইটিভির ওই 7 নম্বরে সিসি ডিমার্কেশন নিয়ে যাবে। তো যাওয়ার পরে দেখেন এখান থেকে শর্ট হয়ে এই যে সে নেগেটিভ সাইড, ডিসি ভোল্টেজের নেগেটিভ সাইড পেলো। অর্থাৎ দেখেন আপনাকে যদি ক্লোজ করতে হয় তাহলে কি হবে, দেখেন যে কি হবে, ব্রেকারটা ওপেন করতে হয়, এটা হচ্ছে ওপেনের জন্য। দেখেন যে এটা ব্রেকার কিন্তু নর্মালি ওপেন অবস্থায় থাকে, অর্থাৎ আপনি ব্রেকার বাজার থেকে কিনে নিয়ে যখন ঢোকাবেন এই 52Bটা কিন্তু এই ক্লোজ অবস্থায় থাকবে। এখন আপনি ব্রেকারটা ওপেন করতে চান, ওপেন করতে হলে কি হবে, দেখেন যে আপনি একবার অপারেশনে যে এটাকে ক্লোজ করতে হবে, আপনি এটাকে একবার অপারেশন করবেন, এর অ্যাক্রস একবার ডিসি ভোল্টেজ যখন দেবেন, তো এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা তখন ওপেন হয়ে যাবে, আর নর্মালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে। আপনি এখন ব্রেকার চালু করে দিয়েছেন, তাহলে কি দেখবেন যে এখানে এই কন্ট্যাক্ট এখন ক্লোজ হিসেবে আপনাকে ধরতে হবে, এই কন্ট্যাক্ট ওপেন হিসেবে ধরতে হবে। তাহলে এই কন্ট্যাক্ট এখন ক্লোজ, ব্রেকার চালু অবস্থায়, এই ব্রেকার এটা ক্লোজ। সুতরাং এখন যদি আপনি এখান থেকে একটা জাস্ট পালস দেন, এটাকে যদি শর্ট করে দেন, ডান দিকে ঘুরিয়ে শর্ট করে দেন, তাহলে ডিসি ভোল্টেজ এদিক থেকে আসবে, প্লাগ অ্যান্ড সকেট লাগানো আছে, এটা শর্ট হয়ে এই কয়েলে ভোল্টেজ পাবে এবং যে এখান থেকে দেখেন এই ভোল্টেজ পেয়ে গেল অ্যাক্রসে, এটা তখন ওপেন হয়ে যাবে। ব্রেকার যখন ওপেন হয়ে গেল, এটা কিন্তু আবার ওপেন হয়ে গেল, এটা কিন্তু আবার ক্লোজ অবস্থায় আসলো। এখন আমি বলি যে ব্রেকার আমার
ক্লোজ অবস্থায় আছে, তাহলে প্রোটেকশন ট্রিপটা আমরা দেখি যে কোনো একটা যদি ফল্ট হয় মাইকম 121 2 এবং 6 দিয়ে যে ট্রিপ সিগন্যালটা এটা পাঠাবে। যখন এখানে একটা ফল্ট আসবে মাইকমে, এই সুইচ তখন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে তখন কিন্তু দেখেন এই টিএনসি কিন্তু বাইপাস করা, টিএনসি লাগবে না। টিএনসি লাগবে তখন যখন আমরা এটাকে ম্যানুয়ালি ওপেন বা ক্লোজ করব। আর এটা হচ্ছে ফল্টের জন্য, যখন একটা ফল্ট আসবে এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। এই যে K7 এসে এই দিক থেকে এসে দেখেন যখন ব্রেকার অন অবস্থায়, তখন আমি বললাম যে এটা ক্লোজ অবস্থায় থাকবে। তাহলে এই জাস্ট এই সুইচটা যখনই ক্লোজ হবে, অর্থাৎ ফল্ট যখনই অকার হবে, এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। ভোল্টেজ এই দিক থেকে এসে আপনার এর ভিতর দিয়ে এটা ক্লোজ অবস্থাতে আসে, এই দিক থেকে যে এই কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পাবে এবং ব্রেকারটাকে সে ওপেন করে দেবে। এইচপিএল ছিল হচ্ছে হেলদি পুশ ল্যাম্প, অর্থাৎ আমার এই প্রোটেকশন সার্কিটটা হেলদি আছে কিনা এটা কিভাবে দেখবে, দেখেন যে এই যে এখান থেকে ভোল্টেজ এটা ক্লোজ অবস্থায় থাকবে, ভোল্টেজ এই দিক থেকে যাবে, যে এখানে যাবে। এখানে যাওয়ার পরে এখান থেকে একটা অলওয়েজ একটা ভোল্টেজের একটা পথ থাকবে। এই পথ যাওয়ার পরে সে এই দিক থেকে দেখবে যে তার ডিসি পথটা কমপ্লিট আছে কিনা, এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে যেটা কিন্তু খুব অল্প কারেন্ট এর ভিতরে ফ্লো করবে। কারণ যদি এখানে বেশি কারেন্ট বা পর্যাপ্ত কারেন্ট বা ভোল্টেজ যদি ফ্লো করে তাহলে এটা তো এই কয়েলটা তো অপারেট হয়ে যাবে। কিন্তু আমরা চাই যে জাস্ট এইটুকু পথ কমপ্লিট আছে কিনা, এই পথটুকু যদি কমপ্লিট থাকে, অর্থাৎ এই কয়েল যদি কাটা না থাকে এবং এখানে যদি কোনো তার খোলা আছে কি নেই, এটার ইন্ডিকেশনের জন্যই কিন্তু আপনার এই সিগন্যালটা এইচপিএল যে হেলদি আছে কিনা এটা বোঝা যাবে। অর্থাৎ এখান থেকে ডিসি আসবে, এখানে একটা হাই রেজিস্ট্যান্স নিয়ে সামান্য পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে সবসময় ফ্লো হতে থাকবে, সবসময় ব্রেকারটা ক্লোজ থাকা অবস্থায় সবসময় ফ্লো হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রিপ সার্কিটটা হেলদি থাকবে। তো তখন কিন্তু এই ল্যাম্পটা জ্বলে উঠবে। হ্যাঁ, তো একটা ল্যাম্প, এই ল্যাম্পটা জ্বলে উঠবে, ল্যাম্প কিন্তু সবসময় জ্বলে থাকবে বা টিপ দিলে জ্বলবে, তখন বোঝাবে যে এই দিক থেকে সে এই কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ এই পথটা ক্লিয়ার আছে। অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেল ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এর পরের পেজে আমি চলে যাই, যে এখানে কিছু আছে দেখেন যে ইন্ডিকেশনের জন্য MCB3 হচ্ছে আমাদের আরেকটা ডিসি সাপ্লাই। এই যে J1 K1 হয়ে এখানে আসছে পিএনএস ওই প্লাগ এন্ড সকেট। আচ্ছা দেখেন লিমিট সুইচ, আমি বললাম যে স্প্রিং যখন চার্জ হবে তখন কি হবে, দেখেন এর অ্যাক্রসে হচ্ছে এই ল্যাম্পটা জ্বলবে, এই ল্যাম্পের অ্যাক্রসে 110 ভোল্ট। তাহলে দেখেন এই ল্যাম্পটা কখন জ্বলে, এই MCB3 আমাদের অলওয়েজ ক্লোজ থাকবে, তাহলে এই বাটনও ক্লোজ, এই সুইচও ক্লোজ, তাহলে 110 ভোল্টটা দেখেন এখানে এর অ্যাক্রসে আর এর অ্যাক্রসে এসে বসে থাকবে। এখন যখন স্প্রিং চার্জ হয়ে যাবে, মেকানিক্যালি এই সুইচটাকে লিমিট সুইচকে আঘাত করবে, আঘাত করলে এটা ক্লোজ হয়ে যাবে তখন। তাহলে দেখেন তখন কিন্তু এই ল্যাম্পের অ্যাক্রসে 110 ভোল্ট চলে আসতেছে, এই ল্যাম্পটা জ্বলে উঠবে। আচ্ছা, এরপরে দেখেন যে এটা বলছে যে ব্রেকার অন ল্যাম্প, যখন ব্রেকার আপনি অন করবেন, এখন দেখেন যে 110 ভোল্ট এসে প্রথমে এখানে বসিয়ে থাকবে এখানে, আর এই দিক থেকে এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে যে এরকম একটা শর্ট ছিল, এখানে হচ্ছে ডিসি ভোল্টেজের নেগেটিভ প্রান্ত, অর্থাৎ ভোল্টেজটা এখানে এসে বসে থাকবে, এই সুইচটা যখন ক্লোজ হবে তখন কিন্তু অন হবে। এখন দেখেন আমরা বলছি যে এটা হচ্ছে 52 এ মানে হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট। যখন আপনি ব্রেকারকে অন করবেন, তার মানে আপনি একবার যখন অপারেশন করবেন নর্মালি ওপেন, তখন নর্মালি ক্লোজ হয়ে যাবে। তাহলে ভোল্টেজটা যখনই ব্রেকার অন হয়ে গেলে এটা ক্লোজ হয়ে গেলে এই ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ আসবে, ল্যাম্পটা জ্বলে উঠবে। ব্রেকার অফ ল্যাম্প দেখেন যে ব্রেকারকে যখন আপনি অফ করবেন তখন কিন্তু যখন আপনি বন্ধ ব্রেকারকে চালু করলেন তখন এটা ক্লোজ হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। আবার যখন চালু ব্রেকারকে আপনি বন্ধ করবেন তখন এটা কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে। তো দেখেন তখন এই ভোল্টেজটা এখানে এসে এই ল্যাম্পটা জ্বলবে। আচ্ছা, মাইক্রোমের 8-12, মাইক্রোমের অনেকগুলো আউটপুট পোর্ট আছে। তো দেখেন যে 8-12 অ্যাক্রসে ভোল্টেজটা থাকবে, যখনই ব্রেকারটা ট্রিপ করবে তখন এটা মাইক্রোম রিলে তার এই পোর্টটাকে ক্লোজ করে দেবে, ব্রেকারটাকে ক্লোজ করে দেবে, তখন কিন্তু এই ট্রিপটা জ্বলবে। যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাকনলেজ করবেন রিলেটাকে তখন এই ব্রেকার ট্রিপ ল্যাম্পটা জ্বলে উঠবে। এরপর দেখেন এটা হচ্ছে মোটর চার্জিংয়ের জন্য আপনার এসি সাপ্লাই লাগবে। দেখেন MCB4 এটা নর্মালি ক্লোজ থাকবে, তাহলে এই যে MCB H1 নামে MCB আসবে এদিক থেকে, আর এদিক থেকে MCB নেগেটিভ আসবে। আসার পরে MS মোটর সুইচ, যেটা আমি বলছিলাম ডান দিকে ঘুরাই দিলে এটা ক্লোজ অবস্থা থাকবে, একদম প্রথম থেকে বলছিলাম যে মোটর সুইচ। তো দেখেন যে এটাও চালু অবস্থায় থাকবে, ক্লোজ অবস্থায় এটাও ক্লোজ অবস্থা। তাহলে দেখেন 220 ভোল্টটা কিভাবে আসতেছে, এখান থেকে আসবে, আসার পরে দেখেন যে এখানে আসার পরে এই পিএনএস হয়ে লিমিট সুইচ হচ্ছে নর্মালি ক্লোজ অবস্থা, অর্থাৎ ব্রেকার বাধা থেকে কিনে আনে আপনারা যখন ঢোকাবেন এই লিমিট সুইচ ক্লোজ অবস্থায় থাকবে। তাহলে ভোল্টেজটা এখানে এসে দেখেন যে আপনি যখনই ঢুকাবেন ব্রেকারটা, আপনি যখনই ঢুকিয়ে এসি সাপ্লাই অন করবেন সাথে সাথেই কিন্তু প্রথমে সে কী করবে দেখেন, তাহলে
আপনার এটা ক্লোজ, এই নেগেটিভ সাইডও ক্লোজ, মোটর সুইচ আপনি ক্লোজ করে দিলেন, আর লিমিট সুইচ হচ্ছে আপনার ক্লোজ অবস্থায় আছে। লিমিট সুইচটা ক্লোজ অবস্থায় আছে। নর্মালি এটা হচ্ছে ক্লোজ অবস্থায় আছে। তো যখন ক্লোজ অবস্থায় থাকবে তো আপনি ঢুকানোর পরে এমসিবি অন করে দিয়ে এই মোটর সুইচটা অন করে দিলে ম্যানুয়ালি যখন অন করবেন এটা কিন্তু এই মোটর চার্জ থাকবে। মোটর চার্জ হওয়ার পর একটা ধাক্কা দেবে, এই লিমিট সুইচটা যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু 220 ভোল্ট এর অ্যাক্রসে থাকবে, তখন মোটর চার্জ হবে না। আবার যখন মোটর চার্জের স্টেটে যাবে তখন যখন মোটর ডিসচার্জ হয়ে যাবে তখন এই পাতটা, লোহার যে পাতটা লিমিট সুইচকে চাপ দিয়ে রাখছিল সেটা অপসারণ হয়ে যাবে, লিমিট সুইচ আবার ক্লোজ অবস্থায় যাবে এবং যখনই ক্লোজ যাবে তখন আবার মোটরটা চার্জ হবে। দেখেন এসি সাপ্লাই আর কি কাজ লাগবে, হিটারের কাজে 220 ভোল্টের অ্যাক্রসে দেখেন এখানে এর কোনো আর মাঝখানে প্রোটেকশন নেই, অর্থাৎ সবসময় হিটারটা চলবে। সুইচ একমাত্র থার্মিস্ট্যাট, সার্টেন টেম্পারেচার ওভার হয়ে গেলে এই সুইচটা ওপেন হয়ে যাবে, তখন ভোল্টেজ এর অ্যাক্রসে থাকবে, এই ভোল্টেজ পাবে না, সুতরাং হিটার তখন বন্ধ হয়ে যাবে। ডোর ল্যাম্প সুইচ হচ্ছে নর্মালি ওপেন অবস্থায় থাকে, আপনি যখন ডোরটা খুলবেন তখন এই সুইচটা ক্লোজ হয়ে যাবে, তখন এই ল্যাম্পটা জ্বলে উঠবে। নর্মালি এটা বন্ধ থাকে, এর অ্যাক্রসে ভোল্টেজটা থাকে। দেখেন এর হচ্ছে প্লাগ অ্যান্ড সকেট যেই সুইচটা, হ্যাঁ, পিএনএস থেকে এটা দেখা যাচ্ছে টিবিএক্স এর 41 আর টিবি ওয়ান এর 34 নম্বর, ফেরুলের 34 থেকে ইউ1 এই যে পিএনএস প্লাগ অ্যান্ড সকেট কন্ট্রোল প্যানেল এবং ব্রেকারের যে সংযোগ, এখান থেকে যে 52 কোনটেক কিভাবে যাবে এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে ওই ফেরুলটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ফেরুলগুলো এখানে দেওয়া আছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা চায়না ড্রয়িং, এই ড্রয়িংয়ের আরেকটা বিষয় বলি যে সচরাচর আপনারা দেখতে পারবেন যে এই তারটা ওয়্যারের যে কন্টিনিউশন, এটা বলছেন 2A1। এটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এই যে দেখেন এটা ডিসি সাপ্লাই লাইন এখান থেকে আসছে, বা এই লাইনটা কোথায় গেছে, 2 বলতে 2 নাম্বার পেজে যাবে, এবং A1 বলতে এখানে দেখেন যে রো এবং কলাম দিয়ে আছে, এই যে দেখেন রোগুলো ABCD, কলামগুলো দেখেন 6 7 8, এই যে 1 2 6 3 4 5 6 7 8, তাহলে 2 এবং A1 এখানে যে আপনি এই লাইনটা আবার কন্টিনিউশন হবে। তো আমরা দেখেন দ্বিতীয় পাতায় চলে যাই, এখানে বলছে যে 2A1, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। দেখেন এই যে এখানে দেওয়া আছে 2 নাম্বার পেজ, দেখেন এটা হচ্ছে 2 নাম্বার পেজ, আর এটা হচ্ছে দেখেন A, আর এটা হচ্ছে 1, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের মতো বিষয়টা, যে A1 এই অংশে এই কানেকশনটা, অর্থাৎ ওর পর থেকে এখান থেকে এই কন্টিনিউশনটা হয়েছে, এবং এখানে কি দিয়ে দেখেন যে 1A8, অর্থাৎ 1 নাম্বার পেজের A8 থেকে এই কানেকশনটা আসছে, কন্টিনিউশনটা হয়েছে। আমি আবার 1 নাম্বার পাতায় চলে যাই, দেখেন যে 1 8, এটা হচ্ছে 1 নম্বর পাতা, এটা হচ্ছে A এবং এটা হচ্ছে 8, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই জায়গায় গেছে। অর্থাৎ এই ডিমার্কেশনগুলো দেখে বুঝবেন যে কোন জায়গা থেকে এই কানেকশনটা আসছে, এর উৎপত্তিস্থল কোথায় এবং পরবর্তী কোথায় যাচ্ছে। এভাবে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। ওগুলো কঠিন মনে হয় তো অবশ্যই আমাকে জানাবেন, প্রয়োজন হলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আপনাদেরকে আরও সহজীকরণ করার প্রয়োজন দেখা দেয় আমি করব, আমাকে জানাবেন। আর যদি মনে হয় যে না, আমাকে মেসেজ দিয়ে আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দিয়ে আপনারা জানবেন, আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করব। তো আশা করি আমরা এরপরে আরও অন্যান্য ড্রয়িং, এটা যেমন এনার্জি প্যাকেট ড্রয়িং ছিল, আরও অন্যান্য ড্রয়িং, বিশেষ করে চায়নারা যে সমস্ত ড্রয়িং করে ওইগুলো আরও অনেক কঠিন, দুর্বোধ্য থাকে। তো আমি এক এক করে চেষ্টা করব বিভিন্ন প্রকার প্যানেলের ড্রয়িংগুলো নিয়ে আপনাদের সাথে একটু স্টাডি করার জন্য, তাহলে দেখবেন যে আপনাদের কাছে এই বিষয়গুলো সহজ হবে, এবং আপনারাও কিন্তু যে কোনো ওয়্যারিং কোথা থেকে আসছে এবং কোথা থেকে খুলে যেতে পারে, যে কারণে প্রবলেমটা হচ্ছে বা কী করব, হ্যাঁ কীভাবে করব, এগুলো আপনারা বুঝতে পারবেন। বা এখানে এই টিএনসি সুইচ যদি সাপোজ নষ্ট হয়ে যায় অনেকদিন ব্যবহারের কারণে, আমরা কিছুদিন আগে করছি টিএনসি সুইচটাকে আমরা বাইপাস করে দিছি, এটি নিয়েও আমি একটা ভিডিও আপলোড করব যে কীভাবে আপনারা ছোট ছোট কাজগুলো ছোট ছোট করতে করতে আপনারা আশা করি বড় বড় কাজ শিখবেন ট্রাবল শুটিংয়ের। তো আমরা দেখাবো যে কীভাবে ছোট ছোট যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো বাইপাস করে আমরা আমাদের সার্কিটটাকে, আমরা আমাদের প্যানেলটাকে আবার ঠিক করতে পারি। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।